সরকার যেমন গঠন করেছি নামাইতেও বেশি সময় লাগবে না। কথা শুনবেন না, 1 মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো। একজনের একটা মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতা নাই, তারা দিচ্ছেন আপনার 3টা মিনিস্ট্রি। এটা কি পুতুল খেলা? রাষ্ট্র পরিচালনা কি পুতুল খেলা? আমি তো বলছি আমি এই কাজের জন্য নই। দেশে আমার দেশ পরিচালনা করে আমার দায়িত্ব না, আমার কাজ না, আমি জানি না ঠিক যে আপনি এখন নামবেন মানে বুঝছেন কি পদত্যাগ। জাস্ট এই আমার মাটি আমার মা পাকিস্তান হবে না। আপনারা এত অস্থির কেন? এই অস্থিরতাই প্রমাণ করে যে বাংলাদেশ আওয়ামী লীগ কত বড় শক্তিশালী দল। দর্শক শ্রোতা, এবার কঠোর বিপদে পড়তে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভিপি নূর। দর্শক শ্রোতা, ভিপি নূর তাকে বলা হয়েছে যে সরকার আমরা যেভাবে তুলেছি ঠিক সেইভাবেই নামিয়ে নিতে পারবো। দর্শক শ্রোতা, ভিপি নূর আর কি বলছেন সেই বক্তব্যের জন্য আমরা সেই ভিডিও ফুটেজটি দেখে আসি। তার আগে অবশ্যই যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যেমন গঠন করেছি নামাইতেও বেশি সময় লাগবে না। কথা শুনবেন না, 1 মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো। পরিষ্কার গুটি কয়েক ছাত্র সমন্বয় কি নিয়ে ভাববেন আপনারা সব পরিচালনা করবেন? এখন ডাক দেন, দেখেন সমন্বয়কদের পিছনে 1000 মানুষ পান কিনা। প্রোগ্রাম ডাক দেওয়ান, দেখেন 1000 মানুষ থাকে কিনা। এটা কি মানে চারটিখানিক ব্যাপার? মনে হয় যে কয়েকজন ছাত্র ডাক দিছে আর এইভাবে রেজিস্ট্যান্স হয়ে গেছে, এইভাবে একটা গণ আন্দোলন হয়ে গেছে। এখন অনেকে মাস্টার মাইন্ড হয়ে গেছে, অনেকে প্রধান মুক্তমুখ হয়ে গেছে। আন্দোলন তো একটা প্রেক্ষাপট ছিল। গত 1.5 দশকে সেই প্রেক্ষাপট রচনা হয়েছে। ধীরে ধীরে অনেকগুলো ঘটনা একটা একটা করে সুতা গেথে আজকের এই অবস্থায় নিয়ে এসেছে। এবং 2018 সালে যদি কোটা সংস্কার আন্দোলন আমরা না করতাম, 24-এ আজকে কোটা সংস্কার আন্দোলন হতো। 2018 সালে সেই আন্দোলনের ফলাফল ছিল প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল। সেইটা থেকে যখন কামব্যাক করে নিয়ে আসছে প্রথম দ্বিতীয় মুক্তিযোদ্ধা কোটা, সেইটাকে ইস্যু করে আন্দোলন হয়েছে। আর 2018 সালের আগে আবার সফল কোটা সংস্কার আন্দোলন হয়নি। 18 সালের এই আন্দোলন হতো, 24-এর এই আন্দোলন হতো না। আজকের এই নেতৃবৃন্দের কথাও যদি বলেন, আমাদের কৃতিত্বের কথা না, অনেকের পেছনে আমাদের অর্থ, শ্রম, মেধা ইনভেস্ট করে আমরা তৈরি করেছি তাদেরকে। রাজনীতিতে পথ চলায় স্বামী স্ত্রীর সংসার টেকে না। রাজনীতি তো একসময় মত পথের বিরোধ কেন্দ্র করে একজনের অভিমান, মান অভিমান তৈরি হতেই পারে, সক্রিয়তা নিষ্ক্রিয়তা থাকতেই পারে, কিন্তু তাদের রাজনীতির হাতে খড়িটা। আজকে মেইন সমন্বয়কদের কথা যদি বলেন, নাহিদ, আসিফ, হান্নান মাসুদ, আহনাব, আপনার আব্দুল কাদের, অনেকে ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন। আমরা বললাম আমরা মাস্টার মাইন্ড ছিলাম। বিএনপি জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো না। আমরা তো কথা বলেছি, তারেক রহমান সহ বিএনপি অন্য নেতাদের সাথে ফাইন্যান্স লাগবে, কোথায় কিভাবে সাপোর্ট লাগবে, রেজিস্ট্যান্স করা লাগবে, আমরা কথা বলে প্ল্যান করে ছাত্র সামনে ছিল। উত্তরাতে মানে কোন ছাত্ররাই শুধু ছাত্র সমন্বয়ক ছিল? উত্তরাতে কে ছিল কেন্দ্রীয় সমন্বয়কদের জিগার নেতৃত্বে? মিরপুরে কে ছিল? যাত্রাবাড়িতে কোন সমন্বয়ক ছিল? তাহলে এইখানে এই ধরনের রেজিস্ট্যান্স কিভাবে তৈরি হলো? বন্দুকের নলের মুখে লাশ পড়তেছে, এই যে ছেলেরা ইন্টারভিউ দিচ্ছে যে আমার সামনে থেকে লাশ পড়ছে, তারপর আমি যাচ্ছি না। আল্লাহ ওদের মধ্যে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, যাদের ভয় ভীতি তাদের রাস্তা থেকে সরাতে পারে নাই। এই যে আল্লাহ একটা অসম্ভব রহমত এই যে জালিমের পতনের জন্য। কারণ আল্লাহ তো বলছে যে অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। অহংকার আল্লাহর গায়ের চাঁদ, এটা মানুষের মানায় না। এই শেখ হাসিনা তো অনেক দাম্ভিক হয়ে গিয়েছিলেন না, যে শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালায় না, আমি এতগুলো টেলিভিশন চ্যানেল দিয়েছি, আমি 18 কোটি মানুষকে খাওয়াই, এই যে সমস্ত কথা হচ্ছে বলেছে। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ হটিয়ে দিয়েছেন। আমরা তার রহমত নিয়ে তার মানুষ উছিল আকারে আমরা ছিলাম। এখন এটা একেবারে অহেতুক বিতর্ক যে এই আন্দোলনের কে মাস্টারমাইন্ড, কে ছিল, কি ছিল। এই সমন্বয়কদের অনেকে ছাত্র অধিকার পরিষদ করে, কেউ ছাত্র শিবির করে, কেউ ছাত্র দল করে, কেউ একেবারেই জেনারেল শিক্ষার্থী। এবং এই আন্দোলনে যারা করেছে তারা একেবারে পীরলিয়া আউলিয়া হয়ে গেছে। আপনারা মনে করেন এই আন্দোলনটা কি প্রথম দিকে গণতন্ত্র, ভোটাধিকার, দেশ উদ্ধারের আন্দোলন ছিল? কোটা সংস্কার, সরকারি চাকরির একটি ইস্যুর আন্দোলন ছিল। আমরাও যেটা করেছিলাম। জাতি যখন মনে করেছে যে এইভাবে বর্বরতা কোনো বিবেক সম্পন্ন মানুষ মেনে নিতে পারে না, এভাবে একটা দেশ চলতে পারে না। আবু সাইদের এই বিরচিত জীবনদান কিংবা মুগ্ধের কিংবা আরো অন্যদের, এগুলো মানুষকে আসলে টাচ করেছে। মানুষ ঘর থেকে বের হয়ে এসেছে। এইখানে এই যে সমগ্র শ্রেণী পেশার মানুষের একটা কন্ট্রিবিউশন, সেটাকে মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো আরেকটা
ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে আমরা করেছি, অমুকে করেছে, সমন্বয়করা করেছে। ফালতু কথা এগুলো। দেশের সমগ্র শ্রেণী পেশার মানুষ এই আন্দোলন করেছে, যার অগ্রভাগে নেতৃত্ব এক সময় রাজনৈতিক দলগুলোর ডেডিকেশন বেশি, বিএনপি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, যারা রাজপথে ছিল। তো আমরা যেটা বলছি যে দেখেন, এখন কি তাহলে এই সরকার বসে কালকে আমরা নির্বাচন চাই, নির্বাচন দিলে সব অসুখ সেরে যাবে? আমরা কিন্তু সেটাও বলছি না। যে কারণ রাজনৈতিক দলগুলোর যে ক্ষুধা, অনেকের গত 15-16 বছরের যে খিদা, কোন খিদা তা তো বুঝেন, বিভিন্ন ভাগ বাটোয়ারার ক্ষুধা হা করে আছে। রাতারাতি নির্বাচন দিলেও দেশের অবস্থা ভালো হবে না, এবং ওই গভর্নমেন্টকে আরো আনস্টেবল করবে নানানভাবে। কাজী প্রফেসর ইউনূস স্যারের মতো ব্যক্তির যে কানেক্টিভিটি, যে নেটওয়ার্ক আছে, পার্সোনাল কানেক্টিভিটি, এই জাতিসংঘের মিটিংয়ে যে বিশ্ব নেতারা দেখেছেন তো, অনেকে তো ছবি টবি তোলার জন্য, সেলফি টেলফি নেওয়ার জন্য, ধান্দাবাজি করার জন্য দেখা লাইন ব্রেক করে আর এক দিক দিয়ে হাইটা দ্রুত যায়, যে ছবি টবি ভিডিও যেন থাকে একটা শপের জন্য। আর ইউনূস সাহেবের সাথে লোকজন আসে ছবি তুলতে, বিশ্বের বরেণ্য ব্যক্তিরা, রাষ্ট্রপ্রধানরা তার সাথে শুনতে চায়, বাংলাদেশ নিয়ে তার পলিসি জানতে চায়। তো এইরকম একজন উপযুক্ত ব্যক্তিকে আমরা পেয়েছি, সেই ব্যক্তিকে নিয়ে আমরা রাষ্ট্র সংস্কার করে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে চাই। কিন্তু তার আশপাশের কিছু ইল মোটিভ লোকজন আছে যারা তাকে নানানভাবে প্রভাবিত করতে পারে, সেইখানে আমাদের শঙ্কা। ব্যক্তি ডক্টর ইউনূসকে নিয়ে আমাদের কোনো শঙ্কা নাই। আশপাশে দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা স্ক্রিনের মধ্যে সেই গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজগুলো দেখলাম। দর্শক শ্রোতা, এই ভিডিও ফুটেজগুলো দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।